স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। টাইম রশিদ আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক MA আজিজ। আমার হাতে বামে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ATM জিয়াউল হাসান, আছেন CHD সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মংচাক। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা শুরু করতে চাই ইঞ্জিনিয়ার থোয়াই চিং মংচাক আপনাকে দিয়ে। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিজিনাস পিপলস, এই যে দিবসটি পালিত হলো 9 তারিখ, হচ্ছে এখনও কিছুটা সময় বাকি। সে জায়গায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নানা অধিকার, মানবাধিকার, তাদের নানা মৌলিক অধিকার বলি, ভূমির মালিকানা বলি, এগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই জায়গায় একটি বিতর্ক আমরা জিয়ে রাখার অপচেষ্টা দেখি। এই চেষ্টাটি কেন এবং দিন শেষে এখান থেকে উত্তরণের উপায়টা কি? প্রথমত আসলে আমি আপনার প্রথম শব্দটা দিয়ে আমি একটু দ্বিমত পোষণ করছি। আপনি আমাকে বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী, বা ইংরেজিতে বলে এটা মাইনরিটি। এই মাইনরিটি কার্ড কারা খেলে? মাইনরিটি কার্ড খেলে হচ্ছে জাতিসংঘ। এই মাইনরিটি কার্ড খেলার জন্য জাতিসংঘ 2007 সালের আগে আমাদেরকে বলা হতো ট্রাইবাল, বাংলায় অনুবাদ করতে গিয়ে এটা হয়ে গেছে উপজাতি। আমি জাতিসংঘের কাছে বা বাংলাদেশে যেই সকল ব্যক্তি আমাকে উপজাতি বানিয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি কোন জাতির উপজাত? বাঙালি জাতির উপজাত, নাকি চাইনিজ জাতির উপজাত, নাকি পাকিস্তানের উপজাত, নাকি আমেরিকার উপজাত? আমাকে একটু উত্তর দিবেন, যে বা যারা আমার এই কথা শুনছেন বা শুনবেন। এরপরে আমাকে এই উপজাতি বা ট্রাইবাল বানানোর পরে আমরা যখন সবাই সক্রিয় হইলাম, এই যে আমার মতো যারা অ্যাক্টিভিস্ট কথা বলা শুরু করেছে, এই প্রশ্নটা তাদের কানে যাওয়ার পরে তা আবার এরা ধরে নিল না, এই মাইনরিটি ট্রাম্প কার্ড খেলার জন্য এই শব্দ দিয়ে চলবে না, এটা মার্কেটে আর খাচ্ছে না, তা নতুন কিছু আনতে হবে। নতুন কিছু আনতে গিয়ে 2007 সালে জাতিসংঘ আমাদেরকে বললো একটু যে তাসের খেলা আছে না আপনার, 12 কার্ড 3 কার্ড, হ্যাঁ 12 কার্ড বাদ দিয়ে 3 কার্ডে আসছে, আমাদেরকে বানালো ইন্ডিজেনাস। এই ইন্ডিজেনাসের পরে বাংলায় অনুবাদ করতে গেছে আমরা আদিবাসী। জাতিসংঘ আমাকে কেন ওই যে গুহায় জঙ্গলে আমাকে রাখতে চান? আমাকে কেন হাফ প্যান্ট বা ওই যে আধা উলঙ্গ অবস্থায় আমাকে জাতিসংঘ কেন দেখতে চান? এটা দেখতে চায় এই কারণে যে এই যে বিভিন্ন রাষ্ট্রে এই শব্দটাকে ব্যবহার করে এরা মেইন স্ট্রিম মানুষের সাথে আমাদেরকে বিরোধ তৈরি করে তারা একটা ফায়দা নিতে চায়। তারা পশ্চিমা কিংবা আপনার যারা এই শব্দের সাথে উপকৃত তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে চায়। এই জায়গা থেকে আমি আপনাকে বললাম যে আপনি যে আমাকে বলেন মাইনরিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে আমি দ্বিমত পোষণ করি। এখন আমি মানুষ, কে বড় কে ছোট, সবাই তো মানুষ, মানুষের মধ্যে আবার ভেদাভেদ কেন? জাতিসংঘ যদি সত্যিকার অর্থে পৃথিবীর মানুষের বা আমরা যারা হারিয়ে যাচ্ছি, হারিয়ে যাওয়া মানুষদেরকে যদি সত্যিকার অর্থে উনি সংরক্ষণ করতে চান, তাহলে আমার জাতির পরিচয় আমাকে বেঁচে থাকার জন্য সে কেন আমাকে সহায়তা করে না? আমাকে কেন আদিবাসী হইতে হবে? আমাকে কেন মেইন স্ট্রিম মানুষের সাথে তর্কে গিয়ে শত্রুভাবাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আমার কেন টিকে থাকতে, বিরোধে কেন জড়াতে হবে? সে বিরোধে জড়িয়ে আমাদেরকে বারে বারে এই যে এখন অস্তিত্বের কথা বলি আমি, পার্বত্য চট্টগ্রামে যারা অস্তিত্বের কথা বলে, যারা নিপীড়নের কথা বলে, তারা কারা? তারা হচ্ছেন সেই ব্যক্তি যারা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, সুবিধাভোগী শ্রেণী। তারা এই শ্রেণীতে বসেন, বছরে একবারও সেই বঞ্চিত মানুষের কথা বলেন না, জান না। তাদের কিছু এজেন্ট আছে, সে এজেন্টদের মধ্য দিয়ে সেই প্রত্যন্ত অঞ্চলে জুমঘর তো আপনারা হয়তো শুনেছেন, তাই না? জুমঘর, এই জুমঘর বছরে একবার হয়। এই ঘরটা পরিত্যক্ত অবস্থায় থাকে। ওই পরিত্যক্ত ঘরগুলো ছবি তুলে তুলে এরা ফটো এক্সিবিশন করে। জি, তাহলে বিরোধের নিষ্পত্তি হবে কিভাবে? এই জায়গায় আসছি, ছোট করে একটু ফটো বিস্তারিত আলোচনায় যাব। ফটো এক্সিবিশনে গিয়ে ওরা প্রমাণ করতে চায়, দেখো পাহাড়ে এই অবস্থা চলছে, ঘরগুলো দেখেন জরাজীর্ণ অবস্থা, তারা না খেয়ে না পড়ে আছে, বাংলাদেশের সরকার তাদেরকে নির্যাতন নিপীড়নের পদ্ধতি রেখে দিয়েছে। এই কথা যারা বলে তারাই আসল স্বৈরাচার, তারাই আসল
প্রকৃতপক্ষে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের ছোট ছোট জাতিগুলোকে, আপনার ভাষায় বললাম আর কি, ছোট ছোট জাতিগুলোকে ওরা শেষ করছে। তো এখানে নিষ্পত্তি হবে কিভাবে? নিষ্পত্তি হতে গেলে আমাকে আমার জাতির পরিচয় বেঁচে থাকার জন্য যে অধিকারটা আমাকে দিতে হবে, এই শেষ করি জি, আমাকে সেই অধিকারটা দিতে হবে। সে অধিকারের কথা এখন বলবেন যে বাংলাদেশকে আমাকে দিচ্ছে না, বাংলাদেশ আমাকে দিচ্ছে। এই বাংলাদেশ আমাকে দিচ্ছে, এই দেওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে এই তথাকথিত যারা অধিকার কর্মী আছেন। যেমন ইফতেখারুজ্জামানের কথা বলি আমি, ইফতেখারুজ্জামানকে আমার গ্রামে গিয়েছে একবারও কখনো? সে যায়নি। সে কি কখনো সাজেকে গিয়েছে? যায়নি। এখান থেকে বসে বসে সে মিষ্টি মিষ্টি মানে রসাত্মক কথা বলে, বাংলাদেশ বিরোধী কথা বলে। এইরকম ব্যক্তিদেরকে যারা প্রমোট করে তারাই প্রকৃত দেশদ্রোহী। জি, আপনার এই জায়গাটি তারও পরে বিস্তারিত আলোচনায় আসবো। নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, যে প্রশ্নটা আমি ইঞ্জিনিয়ার থোয়াই চিংমংচাককে শেষেও করছিলাম, যে বিরোধ জিয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা, এই জায়গায় বিরোধটা আসলে নিষ্পত্তি দিন শেষে হবে কি করে? আপনাকে ধন্যবাদ সম্মানিত যারা উপস্থিত সকলকে শুনেছি। প্রথম কথা হচ্ছে কি, আমাদের যেহেতু এই যে আজকে ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডে এবং আমাদের এই যে আজকের আলোচনাটা আজকেই একদিনই অথবা পাহাড়ে যেদিন পড়বে সেদিন আবার আমরা আলোচনা, কোনো একটা ঘটনা ঘটলেই এই যে একটা বাস্তবতা। অথচ এই সংকট আপনার এত জাতিরাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ সংকট, এই 1973 থেকে শুরু করা, এটা আপনার এরপরে 96-এ বলেন, 2000 সময় বলেন, এটা তো চলমান। কিন্তু আমাদের আলাপের টেবিলে এটা কি চলমান হয়? হয় না। কেন হয় না জানেন? কারণ এখানে একজন মানুষ আছে, হিউম্যান, এটা যে বলে কি আপনি এই মানুষকে দেখেন না, এই মানুষ আপনার জন্য গুরুত্বপূর্ণ না। রাষ্ট্রের জন্য সকল নাগরিক কি সমান? উত্তর হচ্ছে না। রাষ্ট্রের জন্য আমি যা, আপনি তা, সবাই কি তা? না। আবার দেখেন, কিন্তু উচিত তো ছিল, উচিত তো অবশ্যই। এবং এই রাজনীতি, এখানে যে দ্বন্দ্বের কথা বলা হচ্ছে, দ্বন্দ্ব কিন্তু এখানে সীমায়িত না। এই যে থোয়াই চিংমংয়ের যে বক্তব্যটা আমি শুনলাম, থোয়াই চিংমংদের পার্বত্য অঞ্চলের যে গল্প, সেখানের মধ্যে যে ইন্টারনাল কোন্দলতা আছে, মানে মনে করেন ওখানে যিনি চাকমা, যিনি ওখানের মারমা, অথবা যিনি ওখানে ত্রিপুরা, তাদের মধ্যকালীন দ্বন্দ্বও তো আছে। আবার ওই পাহাড়, ওই সমতল, এইখানেও তো আরো বেশি দ্বন্দ্ব আছে। আপনি মনে করেন, আমি আমার গবেষণা, আমার মানে আমার পড়াশোনা জানে যে তাদের ওখানে ভূমি সমস্যা একটা বিশাল বড় সমস্যা, ভূমির অধিকার একটা গুরুত্বপূর্ণ অধিকার। প্রশ্ন হচ্ছে, শুধু কি পার্বত্য অঞ্চলের ভূমি চলে যাচ্ছে? তাহলে সাঁওতালরা যারা আছেন রাজশাহীতে, তাদের ভূমি দখল করছে কে? তাহলে হাজংদের ভূমি দখল করছে কে? অথবা গারো, যেটা বলা হয় গারো পাহাড়, আসলে কিন্তু এই জাতিগোষ্ঠীর নাম মান্দি, তারা দখল করছে কে? এই গল্পটাকে আমরা শুধুমাত্র তাদের মধ্যে যদি সীমায়িত রাখি, এখানে হচ্ছে সমস্যা। প্রথম ব্যাপার হচ্ছে রাষ্ট্র এখানে ক্রিয়াশীল কিনা। ফার্স্ট, রাষ্ট্র তার নিয়ন্ত্রণ নিতেই যাবে। দেখেন, আমি একজন একাডেমিক হিসেবে জানি রাষ্ট্র মানেই বল প্রয়োগকারী প্রতিষ্ঠান। আমি জানি যে রাষ্ট্রের ওখানের যেই ভূখণ্ডের যেই চারপাশের আপনার বর্ডার ল্যান্ড, জিওপলিটিক্স, ইন্টারনাল কনফ্লিক্ট, রাষ্ট্র এটা চাবেই। এ বিষয়ে আমার কোনো সমস্যা নাই, এবং আমি এটা সমর্থন করা ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ মন্টেস্কো রসুর মতো আমি তো আমার স্বাধীনতাকে ছেড়ে দিয়ে এসেই বলেছি, হে মহান রাষ্ট্র, আপনি আবির্ভূত হন। প্রশ্ন হচ্ছে, কল্পনা চাকমা যখন থাকে না, তখন রাষ্ট্র আবির্ভূত হয় না। প্রশ্ন হচ্ছে, যখন এখানে তাদের ওই যে সাজেকে আমি তো গিয়েছি, হ্যাঁ, ওখানে তো রিসোর্ট আছে, কিন্তু ওখানে স্কুলটা নাই। আমি যখন ওখানে যেয়ে দেখি ওই ম্রো জনগোষ্ঠী যখন পাহাড়ের ভিতরে যেতে 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 যখন দেখা যায় যে ম্রো জনগোষ্ঠী, যেটা কিনা তার ঘরের জায়গা ছিল, সেই জায়গাতে সে নাই। ওই জায়গাটাতে আমি যখন হাসপাতাল দেখতে পাই না, আমি যখন আপনার ওই যে স্কুল দেখতে পাই না, তখন আমার কাছে মনে হয়, হে রাষ্ট্র, আপনি কোথায়? আপনি কিন্তু ডিস্টার্ব করছেন। জি জি, হ্যাঁ বলেন। আপনি যে স্কুল নাই বলছেন, হাসপাতাল নাই বলছেন, কিংবা আপনার যে বিষয় যেগুলো নাই বলছেন, আপনার এগুলো রাষ্ট্র দিতে চায়। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের তথাকথিত যে সকল অধিকার কর্মীরা আছেন, তারা এটা হতে দিতে চায় না। আচ্ছা, রাঙ্গামাটি, আপনাকে একটা এক্সাম্পল দেই। রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে চেয়েছে, সরকার করতে চেয়েছে, কিন্তু এটার বিরোধিতা কে করেছে? এটার বিরোধিতা করেছে জেএসএস, সন্তুলানমার লোকেরা। এটার বিরোধিতা করেছে কে? ইউপিডিএফ এর নেতারা। আপনি যেটা বলছিলেন যে তাদের মধ্যে আবার আমি কিন্তু এই লাইনটা বলেছি। আমি একটু শেষ করি তাহলে। এই যে আপনার
এরা কারা, এরা কেন হতে দিতে চায় না? এখানে ইন্টারনাল কনফ্লিক্ট না, এখানে চাকমা ভার্সেস কিংবা চাক ভার্সেস মারমা না, এখানে হচ্ছে এই যেই সন্ত্রাসী গোষ্ঠীরা আমাদেরকে এইগুলো হতে দিতে চায় না, ওরা আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে চায়। নিয়ন্ত্রণ আমাদের তাদের হাতে থাকবে না বলেই ওরা এই উন্নয়ন কাজগুলো থেকে তারা দূরে রাখতে চায়। আমার বক্তব্যটা মানে উনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমি যে কিছুক্ষণ আগে একটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা কিন্তু সকল জায়গাতে আছে। যেমন মনে করেন, আমি এটা বলতে মানে নির্দ্বিধায় বলতে চাই, আমি যখন সাঁওতালদের ওখানে যাই, তাদের যে অবস্থান আমি দেখতে পাই, সেই অবস্থা থেকে কিন্তু আমাকে নির্দ্বিধায় বলতে হবে পার্বত্য অঞ্চলের ইসের অবস্থা কিন্তু তুলনাগতভাবে অনেক ভালো, আমি যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করতে চাই। ঠিক আছে, এখন এর সংকট কোথায়? সংকট হচ্ছে এখানে এত সিন্ডিকেট। আমাদের দুঃখজনক হোক, মানে আমাদের একচ্ছত্র মনোযোগ হয়তো শুধু রাষ্ট্র বললে এখানে হয়তো একটা মানে মনে করেন যেহেতু এখানে ক্যান্টনমেন্টের আছে, সেনা দিকে যায়, কিন্তু বাস্তবতা কিন্তু ওখানে অনেক এনজিও আছে। বাস্তবতা কিন্তু ওখানে অনেক ধরনের এই যে রিলিজিয়াস প্রকল্প আছে। বাস্তবতা কিন্তু সেখানে অনেক মানুষের ইন্টারেস্ট যেটা, হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটাও ওখানে কাজ করে, এবং সেটার সাথে কিন্তু একটা জিওপলিটিক্যাল আসপেক্টও আছে। এই সকল কিছুর সমন্বয়ে আমরা যেখানে ভুল করছি, যে আমরা তার যে মৌলিক রাইটসগুলো যেটা বলছে, সেই মৌলিক রাইটসগুলো কিন্তু যে কোনো প্রক্রিয়াতে নিশ্চিত হতে হবে। এই যে কোনো প্রক্রিয়াতে ঢোকা সম্ভবই হচ্ছে না। তার কারণ একটা বিশাল সমস্যা, যেটা আমার ধারণা এই বিষয়ে অন্তত থোয়াই চিং মং একটু দ্বিমত করবেন না, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যা। আর ওই সমতলের ইসেদের ক্ষেত্রে কিন্তু আবার আরেক ধরনের সমস্যা। সেখানে শুধু ভূমি সমস্যা না, সেখানে কিন্তু আপনার হাইজিন বলেন, শিক্ষা বলেন, সকল কিছুরই সমস্যা বিদ্যমান। আবার আপনার কাছে আসবো, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, আসলে মূল সমস্যাটা কোথায়, এবং এই যে আমরা যে অধিকারের কথাগুলো বলছি, সেই অধিকারটা দিন শেষে নিশ্চিত হবে কিভাবে? আমি আন্তর্জাতিক আদিবাসী দিবসে আজকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, এখানে বেশ কয়েকজন খুব জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আছেন। আমি আমার যা বক্তব্য, এটা প্রাইমারিলি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি দুইজন বক্তার বক্তব্যই শুনেছি। আমি বলবো যে থোয়াই চিং মং চাক, তার বক্তব্য যথেষ্ট, আমি মনে করি সে উপলব্ধি থেকেই বক্তব্যটা দিয়েছে, এবং সত্য উপলব্ধি থেকে দিয়েছে। এবং ম্যাডাম যে এক্সপ্লেনেশন করেছেন এখানে, যে বিভিন্ন রকম দল, গোষ্ঠী, ভূমি সমস্যা, আসলে আপনি যদি পুরো দেশের দিকে তাকান এবং চিটাগং হিল ট্র্যাক্সের দিকে তাকান, তাহলে আপনি শুধু সংখ্যা তত্ত্ব দিয়ে যান, তাহলে কিন্তু আপনি বলবেন হিল ট্র্যাক্স খুব ভালো আছে। জনসংখ্যার তুলনায় বাজেট বরাদ্দ, জনসংখ্যার তুলনায় নাম্বার অফ স্কুলস, আমি এইমাত্র চেক করলাম, প্রায় 1600 প্রাইমারি স্কুল আছে সেখানে। 1600 প্রাইমারি স্কুল, 3টা মাত্র ডিস্ট্রিক্ট। এই 3টা ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাকচুয়ালি আগে ডিস্ট্রিক্ট ছিল না, এগুলো ছিল সাবডিভিশনের পার্ট অফ চিটাগং ছিল। এখানে যে পরিমাণ ল্যান্ড আছে তার 91% হলো সরকারি জমি, রিজার্ভ ফরেস্ট, 50% হলো রিজার্ভ ফরেস্ট, আর বাকি যে ল্যান্ড আছে তার 21% হলো মানুষ জমি দখল করে নিতে পারে, মানে রেজিস্টার্ড করে নিতে পারে। আর বাকি যে জমিটা আছে এটা কিন্তু সেই পুরনো প্রথা অনুযায়ী হেডম্যান কারবারের মাধ্যমে, এবং এই সমস্ত পাহাড়ে যারা আছে তারা কিন্তু চাষবাস করে খাচ্ছে, এবং তাদের কিন্তু কোনো সমস্যা নেই। কারণ ম্যাডাম তো সাজেকে এখন যেতে পারছেন উনি কারণ গাড়ি যায় এই জন্য। তা আমরা পায়ে হেঁটে সাজেকে গেছি সে বহু আগে, আজ থেকে মনে করি 36 বছর আগের কথা বলতেছেন, পায়ে হেঁটে গেছি সেখানে আমরা। সুতরাং তখনকার অবস্থা এবং এখনকার অবস্থায় অনেক তফাৎ হয়েছে আমি বলবো। তবে সবচেয়ে বড় জিনিস যেটা আমি যেটা বলি, 1997 সালে শান্তি চুক্তি হয়েছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা কি আসলে, এই আলোচনা কেন করবো? আদিবাসীর, আমি আসছি উপর, আদিবাসীর মেইন পয়েন্টটা কি? বিতর্কটা কোথায় জানেন? বিতর্কটা হচ্ছে যে তার ভূমির অধিকারটাকে দিতে হবে, এবং তার ভূমি ব্যবহার করতে হলে তার একটা অনুমতি লাগবে। একটা হলো এখানে একটা আছে আপনার ডিক্লারেশন, আইএলও ডিক্লারেশন 107, আর হচ্ছে আইএলও ডিক্লারেশন 169। একটা হলো 1957-এ, যেখানে বলা হয়েছিল যে যে সমস্ত জনগোষ্ঠী পিছিয়ে পড়ে আছে সমাজে, তাদেরকে
মানে উন্নতি করে মেইন জনগোষ্ঠীর সাথে মিলিয়ে দিতে হবে, এবং এটা কিন্তু সবাই এক বাক্যে রাজি হয়েছে। কিন্তু 1989 সালে 169 যেটা পাশ করেছে সেখানে বলেছে, সেখানে কিন্তু তারা পুরোপুরি মানে পজিশনটা চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করে কি করেছে, যে তাদের একটা আইডেন্টিটি বজায় রাখতে হবে, 1, 2 নম্বর হচ্ছে, এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাদের কোনো কিছু কাজ করতে গেলে। এখানে কিন্তু মোটামুটি মানে সারা বিশ্বের এই যে 47 কোটি এই যে বিভিন্ন ক্ষুদ্র উপজাতি আছে, তাদের কিন্তু মেজরিটি হচ্ছে চায়না এবং ইন্ডিয়াতে, এবং তারা এটা অ্যাকসেপ্ট করে নেয়। 169টা তারা অ্যাকসেপ্ট করে নেয়, বাংলাদেশ এটার ভোট থেকে এটা অ্যাকসেপ্ট করে নেয়, এবং বাংলাদেশও কিন্তু বিরত থেকেছে এটা ভোট থেকে। এরপরে যখন 2007-এ যখন এই বিলটা আসলো, এখানে কিন্তু মাত্র কারা এটা অ্যাকসেপ্ট করেছে, যে সমস্ত দেশ অরিজিনাল কলোনি ছিল তারা অ্যাকসেপ্ট করেছে, আর যারা কলোনির কেস থেকে স্বাধীনতা পেয়েছে তারা এটা অ্যাকসেপ্ট করে নাই। তারা অ্যাকসেপ্ট করে নেয় অনেক কারণে। সেটা হলো, যখন তারা স্বাধীনতা পেয়েছে তখন কিন্তু এই যে তাদের ভিতরে যে বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করে দীর্ঘদিন ধরে শাসন করেছে, এইটারই কিন্তু একটা প্রক্রিয়াটা চলমান ছিল, এবং এটাই হিলিং হয় নাই। এখন আবার একটা নতুন বিতর্ক আসার ফলে তাদের অস্তিত্বের ব্যাপারে বিরাট একটা শঙ্কা দেখা দিয়েছে, তাদের নিরাপত্তার ব্যাপারে শঙ্কা দিয়েছে। এই সমস্ত কারণে কিন্তু এই জিনিসটা এখন অ্যাকসেপ্ট করে। রাষ্ট্র যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে তারা রাষ্ট্রের নাগরিক, এই অধিকার তো তাদের থাকবে, এবং তারা রাষ্ট্র চাচ্ছে সংবিধানের মধ্যে আমরা যেভাবে তাদেরকে অ্যাকোমোডেট করেছি এইটা আমরা মেনে চলবো। এবং এটা কিন্তু তারাও মানে, কারণ 97 সালের যে চুক্তি, সেটা কিন্তু প্রথম কথাই হচ্ছে এই চুক্তিতে যাহাই সাইন করে হোক না কেন, যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহা বাতিল হইবে। আপনি যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, সারা দেশে ভোটার লিস্ট একটা, এই ভোটার লিস্টের মাধ্যমে আপনি জাতীয় ইলেকশন করেন, ওই একই ভোটার লিস্ট কিন্তু আপনি উপজেলা ইলেকশন করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হয়, সব একটা ভোটার লিস্ট। কিন্তু পার্বত্য অঞ্চলে চাচ্ছে যে তারা 2টো ভোটার লিস্ট চাচ্ছে, তো তারা তো এটা সাংঘর্ষিক সংবিধানের সাথে। তো এটা প্রথমেই কিন্তু তারা কিন্তু সাইনই করেছে ওইটা, যে এখানে যাই বলা হবে তা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ওটা বাদ যাবে। জি, এই জায়গাটিতে আবার একটু পরে আসবো, একটু আলোচনা শুনে একটু বিরতিতে যাবো। ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক মেয়াজ, যে আলোচনা তো শুনছিলেন, এই আলোচনা আছে, মানে একজন সাংবাদিক হিসেবে দৃষ্টিকোণ, আপনারা তো দীর্ঘদিন ধরে এই সমস্যা সংকটটা দেখছেন, আসলে সংকটের সমাধানের পথ কি, এবং এই যে সমস্যা এবং বিরোধটা জিয়ে রেখে এক ধরনের ফায়দা লুটার যে চেষ্টা, যে কথাটা বারবার বলা হচ্ছে। আসলে পৃথিবীর অন্য জায়গায় আদিবাসী আর বাংলাদেশের আমাদের হিলট্যাক্সের আদিবাসী এক কথা নয়, এক ডেফিনেশন নয়। কারণ আপনি বলেন এখানে তো আপনার কি হোয়াইং সিং মং আছে, সে বুঝবে যে ওখানে প্রায় 50টা জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী নাইবে বললাম, আদিবাসী বলেন যাই বলেন, ওখানে মগ আছে। মারমা আর কি এখন বর্তমানে। আচ্ছা, সে কোথায় আছে? তার ওয়াইফ সহ তো মিজোরামে আছে। সে তো স্বাধীনতা চায় একটা। নাথান বোম বম একটা শ্রেণী আছে না? জি, 11টা উপজাতি হলো চিটাগং হিল ট্র্যাক্ট, আর 30টা হলো বাকি আমাদের অঞ্চলে। আচ্ছা, তারপরে এই যে হিল পিপুল যারা আসছে, তারা আরাকান, তিব্বত, মিজোরাম ওই অঞ্চল থেকে আসছে, এসে এখানে বসবাস শুরু করেছে। এবং আমরা যারা প্লেনল্যান্ডের, আমরা কিন্তু তাদের আপনার কালচার বলেন, তাদের যেমন ধরেন আমি যেটা বের করলাম, অমৃতলাল বিটল দাস ঠক্কর, তিনি আদিবাসী শব্দটা দিছে। এবং কেন দিছে? স্বতন্ত্র রাজনৈতিক ও সামাজিক পরিচয় তুলে ধরতে এই শব্দটি প্রচলন শুরু হয়। তা আমার বক্তব্য হলো রাজনৈতিক কথাটা নিয়ে। রাজনৈতিক কথা তাহলে ওই যেটা বললাম নাথান বম, সে তো একটা অঞ্চলের স্বাধীনতা চায়। তা আমি বাংলাদেশি হয়ে কি একটা অঞ্চলের স্বাধীনতাকে প্রমোট করব না। কিন্তু আমি তার কালচার বলেন, তার শিক্ষা বলেন, যে দাবিগুলো যেমন ধরেন এর সাথে করছিল সন্টু লার্মার সাথে, যে শেখ হাসিনার সরকারের এগ্রিমেন্ট হয়, সেখানে ছিল যে ভূমি ব্যবস্থাপনা, পার্বত্য অঞ্চল উন্নয়ন বোর্ড, এটা জিয়াউর রহমান করে দিয়ে গেছে, সেটা এখনও ফাংশনাল হয় নাই। আর একটা হচ্ছে সেনাবাহিনী তারা চায় না। আমার কথা হচ্ছে যে আমাদের এই কয়েকদিন আগেও তো সেনাবাহিনী সদস্য মেরে ফেলছে। সেনাবাহিনী বাংলাদেশের অংশ, সেনাবাহিনী কেন থাকবে না? এইসব দাবি আমার কাছে মনে হয় যে ধরেন এখন যদি প্রশ্ন দাঁড়ায় যে বঞ্চিত পশ্চাৎপদ এরিয়া,
বাংলাদেশের সবচেয়ে শিক্ষার হার রাঙামাটি। জি, যে প্রশ্নটা যদি এভাবে রাখে যে দিন শেষে দূরত্ব বলে অবিশ্বাসের জায়গাটা দূর করার উপায়, না, উপায়টা হচ্ছে যে একটি জায়গায়, কারণ তাদের সমস্যাটা হচ্ছে 50টা জাতিগোষ্ঠী কমপক্ষে। এই জাতিগোষ্ঠীর একজন রাজি হলে আরেকজন রাজি না, না তার বোম শ্রেণী যে আছে তারা তো আলাদা, তারা তো স্বাধীনতা চায়, কেউ স্বায়ত্তশাসন চায়, কেউ ভূমি ব্যবস্থাপনা চায়, কেউ সেনানিবেশ চায় না। এটা এক করা তো খুব ডিফিকাল্ট। কিন্তু আমার কথা হচ্ছে সব জাতিগোষ্ঠীর যে নেতা, ওখানে তো অনেক গ্রুপ করে ফেলছে, সংগঠন আছে না, সবাইকে নিয়ে বসা যে তোমরা তোমাদের জাতি গোষ্ঠী এবং সংস্কৃতি এগুলো তোমরা পালন করো, কিন্তু সংবিধানের আওতায় যেটা সংবিধানে তোমাদের ফ্রিডম দেওয়া হয়েছে ওটা তোমরা অনুসরণ করো। সংবিধানের বাইরে যাইবা তো আমরা তো দেশের ইন্টিগ্রিটি রক্ষা করবো, ব্যাস হয়ে গেল। সেনাবাহিনী মারা যাচ্ছে না, সেনানিবাস আছে, সেনাবাহিনী কয়েকদিন আগে মেরে ফেললো না, তো আমার সেনানিবাস থাকবে না ওখানে? ওটা আমার দেশের অংশ না? এখন একজন স্বাধীনতা করে দেবো, মুক্তিযুদ্ধ করে দেশ হয়েছে, একটা অংশ স্বাধীন ঘোষণা করে দিবে আর এটা মেনে দেবো? হবে না তো। আমার কথা হচ্ছে যেখানে যেখানে সমস্যা, আপনার ভূমি ব্যবস্থাপনা পার্বত্য অঞ্চলের বোর্ডটাকে তারা প্রতিনিধিত্ব বেশি চায়, বোর্ডটা ফাংশনাল, কিন্তু বোর্ডটায় তাদের ওই যে কোটা করে তারা বেশি চায়। তো আমার কথা হচ্ছে সেখানে ইলেকশনের মাধ্যমে হোক, যা হয় হোক। আর হলো আপনার সেনানিবাস, সেনানিবাস তো সরাত যাবে না। আপনি সেনানিবাসে বলেন, তার বলেন যে কি করবে কি করবে না, কিছু ইয়ে দেন, মানে সেনাবাহিনীকে তো আপনার হাত পা বেঁধে তো ওখানে রাখতে পারবেন না। এমনি তো সেনাবাহিনীকে দেওয়া হয় ওখানে পানিশমেন্টের জন্য, না না না, এটা ঠিক না। এটা আপনারা এগ্রি করবেন না, আপনারা এগ্রি করবেন না। সেনাবাহিনী কখনো পানিশমেন্ট এটা মনে করে না। জি, আপনার কাছে আসবো একটু শুনি। জি, না, এইটাই আমি বলছি যে তাদের জাতিসত্তা, তাদের সংস্কৃতি এটা ঠিক রাখা। এখন যদি আমার বাড়ি পাবনা, উত্তরাঞ্চল বঞ্চিত, আমি যদি পশ্চাৎপদ, আমার অঞ্চল স্বায়ত্তশাসন চাই, হলো। সুতরাং কোন অঞ্চল স্বায়ত্তশাসন চায়, ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের একটা দেশ, কোনো অংশকে আলাদা স্বায়ত্তশাসন দেওয়া যাবে না। তার জাতিসত্তা, তার সংস্কৃতি, তার লেখাপড়া, তার কালচার, সব কিছুতে আমরা সম্মান দেবো, সেটা ফ্রিডম থাকবে। জি, ইঞ্জিনিয়ার থোয়াই চিংমুংচাক, আপনিও কিছুটা বলতে চাচ্ছেন এই যে দিন শেষে এই আলোচনার টেবিলে হলো যে ভূমি বিরোধ নিষ্পত্তি বলি, ভূমির এই ব্যবস্থাপনাটি একটি দিন শেষে বড়, মানে বিরোধের একটি বড় জায়গা এটি। এই জায়গাটায় আসলে আপনারা কীভাবে সমাধানের পথ দেখতে পান? আচ্ছা, মানে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আর একটু বলি যে বললেন যে স্বাধীনতা নাথান বম চায়, কেন স্বাধীনতা চায় নাথান বম? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করেছি কিনা, সংবিধান তাকে বাধ্য করছে কিনা চাইতে, বা সংবিধানের দোহাই দিয়ে তাকে বাধ্য কেউ করছে কিনা, বা তাকে কেউ বোঝাচ্ছে কিনা যে তোমার সংবিধান তোমাকে স্বীকৃতি দিচ্ছে না, তুমি তাই স্বাধীনতা চাও, এই কথা বলছে কিনা, আমরা এভাবে কেউ ভেবেছে কিনা? আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, বাংলাদেশ সংবিধান আছে। সংবিধানে আমাদেরকে 1997 সালের যে চুক্তির মধ্য দিয়ে আমাদেরকে উপজাতি হিসেবে আইডেন্টিফাই করেছে। এরপরে যখন এটার বিরোধ তৈরি হলো, এখন আমাদেরকে সংবিধান ক্ষুদ্র নৃগোষ্ঠী বলছে। আপনি আমাকে সাপের খোলসের মতো আমার পরিচয় পাল্টাবেন, এই দোহাই দিয়ে তো যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, যারা আমাকে ব্যবহার করতে চায়, তারা আমাকে বলবে বাংলাদেশ তোমাকে স্বীকার করছে না, সো তুমি কেন বাংলাদেশকে স্বীকার করবা, বাংলাদেশ তোমার নয়। এভাবেই তো আমাকে স্বাধীনতা চাইতে বাধ্য করছে। আপনি বললেন ভূমি সমস্যা, ভূমি তো সমস্যা আছেই পাহাড়ে। এই যে বললেন রিজার্ভ ফরেস্ট, কিছুক্ষণ আগে বলছিলেন পাহাড় নদী এগুলোই রিজার্ভ ফরেস্ট। এই পাহাড়েই তো রিজার্ভ ফরেস্ট ছাড়া তাহলে কিছুই নাই, তাহলে আমি কোথায় থাকবো? আমার যে বাড়িটা আছে, আমার যে গ্রামটা, এই গ্রামটা কার নামে? এই গ্রামটা হেডম্যানের নামে। হেডম্যান কার কাছ থেকে নিয়েছে? চিফ সার্কেলের, মানে আমরা তথাকথিত রাজা বলি আর কি, রাজার কাছে। তা রাজা প্রথা চলে গেছে কবে? এখনো আমরা রাজা প্রথায় চলছি। এই জন্য আমি আক্ষেপ করে বলি যে আমি ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। এই কথা বললে হয়তো আপনি আমার উপর রাগ করবেন, কেন আপনি এই কথা বলতে গেলেন?
আমি ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। আপনি 72 সালের সংবিধানে চলে না, কিন্তু আমি 72 সালের সংবিধানে চলি না। এই পার্বত্য চট্টগ্রাম 72 সালের সংবিধান নয়। কোন আইনে চলে? এই যে তথাকথিত প্রথাগত আইন 1901, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900। এই 1900, আমি 1900 আইনে চলছি। তো 1900 আইনটা কার? ব্রিটিশের। তা আমি ব্রিটিশের নাগরিক না। তা আমাকে যে আপনি বাংলাদেশের নাগরিক করেন নাই, এই দোষটা কি আমার না আপনার? এই দেশটা শাসন করছে কে? দেশটা শাসন করছেন আপনি। তাহলে আপনি কেন আমাকে ইনক্লুড করেন নাই? কেন আমাকে আপনার 72 বছর পিছিয়ে রেখেছেন? 72 বছর আগাই নেন, কেউ স্বাধীনতা চাইবে না। আমাকে বাধ্য করছেন আপনি স্বাধীনতা চাইতে। আমাকে ফুসলাচ্ছে। এই ফুসলানোর জায়গা থেকে যে ভূমির কথা বললাম, এই ভূমি আইন 1900, এই আইনটা বাদ দেন, সংবিধান ঢুকেন। এই যে ভূমি কমিশন আছে, ভূমি কমিশনে কে? চাকমা, নাহলে চাকমা 2-4 জন চাকমা, 2-4 জন বাঙালি। এখানে 13টা জাতি আছে। 13টা জাতি 13টা প্রতিনিধি রাখেন আপনি। আমার চাকদের ভূমি আইন আলাদা, মারমার ভূমি আইন আলাদা, চাকমাদের ভূমি আইন আলাদা, বাঙালির ভূমি আইন আলাদা। এখন আমার ভূমি আইন আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলেন? আমার ভূমি আইনকে আপনি চিনেন, জানেন, স্টাডি করেছেন কখনো? করেন নাই তো। তাহলে আমার ভূমি আইন নিয়ে আপনি উঠে পড়ে লাগতেছেন কেন? আমাকে রাখেন, আমার কাছে পরামর্শ চান। তাহলে এই বিরোধের নিষ্পত্তি হবে কিভাবে? এই যে এই পুরো নিষ্পত্তি করতে গেলে আমি বলি যে পার্বত্য চট্টগ্রামে যেই সকল ভূমিহীন বাঙালি অবাঙালি আছে, সকল জনগোষ্ঠীকে আপনি ভূমি স্থায়ী বন্দোবস্ত করেন, যে বাংলাদেশের স্বীকৃতি দেন। সংবিধানে 2 পাতা ইনক্লুড করলে, সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি 2 পাতা ইনক্লুড করতে হয় করেন। বাংলাদেশে গেজেটেড জাতি আছে 50টা, নন গেজেটেড আছে 13টা। এই 13টা এবং 50টা 63টা জাতি আছে। 63টা জাতিকে আপনি সংবিধানে ইনক্লুড করেন যে এই 56,000 বর্গমাইলের ভিতরে যে সকল নাগরিক আছেন তারা প্রত্যেকেই এদেশের নাগরিক এবং তাদের স্ব এই জাতিগুলো বাংলাদেশে আছে। আপনি বলছেন যে এই জাতিগুলা মায়ানমার থেকে আসছে, কানাডা থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে। আপনি এই কথা বললেই তো আপনি আমাকে স্বাধীনতা চাইতে বাধ্য করলেন। আপনি আমাকে বলেন না কেন আপনি এই দেশের ভাই, আপনি চান এই পরিচয়, আপনি বেঁচে থাকার জন্য অধিকার চান। আমি আপনার জন্য কোমর পানি পর্যন্ত নামবো। আপনি তো বলেন না আমাকে। আপনি আমাকে উস্কিয়ে বলছেন থাইল্যান্ড থেকে, কম্বোডিয়া থেকে আসছেন। এই বিতর্কে আপনি যদি জড়ান, উত্তর আছে? নাই তো। ডিম আগে নাকি মুরগি আগে? আপনি বলবেন মুরগি আগে, আমি বলবো ডিম আগে। উত্তর আছে? সলিউশন নাই। আপনি সলিউশন খুঁজতেছেন নাকি মানে আপনি সংঘাত খুঁজতেছেন? শেষ করতেছি। আপনি যদি সংঘাত সলিউশন চান তাহলে এই বিতর্কিত শব্দগুলো বাদ দিতে হবে এবং বলতে হবে বাংলাদেশের যেই সকল সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে বাঙালি এবং এর বাইরে যতগুলো জাতি আছে প্রত্যেকে অবাঙালি হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ইনক্লুড করে আপনার প্রজ্ঞাপন জারি করে, দেখবেন আগামীকাল থেকে এই সমস্যার সংঘাতগুলো বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। জি, ব্রিগেডিয়ার জনাব সভাপতি এটিএম জিয়াউল হাসান, আমি আপনাদেরকে কয়েকটা কিছু মানে একেবারে পুরা পেপার থেকে কিছু তথ্য দিই আর কি, বিকজ তাহলে অনেকের প্রথম কথা হলো যে আমাদের যে এই নৃগোষ্ঠী বলেন বা যেটাই বা উপজাতি বলেন, তাদের আইন এবং সাংবিধানিক কাঠামো কিন্তু খুব পরিষ্কার। প্রথমটা হলো থোয়াইচিং মং যেটা বললো সেটা হচ্ছে যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি, যেটাকে বলে সিএইচটি অ্যাক্ট 1900, এই 1900-এর মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় যেটা সেটা হলো এখানে সার্কেল প্রধান রাজা থাকবে, তারপরে হেডম্যান, কারবারি এবং প্রথাগত শাসন ব্যবস্থার স্বীকৃতি এবং ভূমি হস্তান্তর নিষিদ্ধ। এই অ্যাক্টে ভূমি হস্তান্তর করা যাবে না। আচ্ছা, আইএলও কনভেনশন 107 বলে যে 72 সালে এই ট্রাইবাল এবং 107 নট 169 যে তাদেরকে আপনি মেইন স্ট্রিমের সাথে আপনাকে এনে তাদের উন্নতি সাধন করতে হবে, কারণ তারা পিছিয়ে পড়ছে শিক্ষা উন্নতি বা বিজ্ঞানের দিক থেকে তারা পিছিয়ে পড়ছে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্ত হয় 1997 সালে। সেখানে কি বলেছে, উপজাতি কথাটা প্রথম ব্যবহৃত হয়েছে এবং আঞ্চলিক পরিষদ, 3 পার্বত্য জেলা পরিষদ এবং ভূমি কমিশন গঠন করা হয়েছে। 2001-এ সংশোধন, 2016-তে যেটা সংশোধন করা হয়েছে, ভূমি বিরোধ নিষ্পত্তির কাঠামোর জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাশ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 সালে এবং এখানে 50টা গোষ্ঠীর তালিকা তৈরি করেছে, যেটা উনি বলেছেন। সংবিধানের 15th সংশোধন, যেটা অনুচ্ছেদ 23 ক হিসেবে সংযোজিত, এই অংশটা আমি পড়তে চাই, কারণ এটাতে হয়তোবা থোয়াইচিং মং খেয়াল করেছে কিনা। এখানে আমি অনুচ্ছেদে যেটা
ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে যে উপজাতি, এটা অনুচ্ছেদ 23 ক, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, এটা কেন করা হয়েছে? ওই আদিবাসীর একটা প্রেশার 2007 সালে তৈরি করা হলো, তখন এই গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট আনছে। এখানে কি বলছে? রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা হলো সংশোধনী 6(2) অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে পরিচিত হবেন। এখানেই হলো তাদের আপত্তি। কিন্তু এই যে কন্ট্রাডিকশনটা 23 ক আর হলো 6(2), এইটার দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং যারা এখন আইন প্রণয়নকারী আছেন, আইন প্রণেতা আছেন, তারা এটা করা উচিত। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে এখন ওই যে আদিবাসী আসলে যে কি অসুবিধা, সবাই বলছে যে এখানে স্বাধীনতার ব্যাপারটা চলে আসে, কিন্তু এই আদিবাসী আইনে 2007 সালে 4টে বিষয় কিন্তু নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে অনুচ্ছেদ 3, 4, 26, 19, 32 আর 46(1), আমি 46(1)টা উল্লেখ করছি। এখানে বলছে এটি রাষ্ট্রের উদ্বেগ প্রশমনের জন্য যুক্ত, ওরা এটা অ্যাড করছে। ঘোষণাপত্রের কোনো কিছুই সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য সম্পূর্ণভাবে আংশিকভাবে ভাঙার অনুমোদন দেয় না। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এটা কেন স্বীকার করছে না? শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মতো পৃথিবীর বহু দেশ আছে তারা এটা স্বীকার করছে না, বিকজ যারা কলোনিয়াল পাওয়ারের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে তাদের মনে একটা সন্দেহ যে এটা অ্যাকচুয়ালি এক্সপ্লয়টেশনের একটা উৎস হিসাবে দেখা দিবে, তো এই জন্য তারা এটাকে ব্যবহার করতে চায় না। তো এটাই হলো আসল কথা। আর একটা ব্যাপার আমি আপনাকে বলি, ভূমি কমিশনের যেটা ছোট করে বলছি, ভূমি কমিশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা সে যেটা বললো যে এটা আসলে এটা রিজলভ করতে হবে। প্রথমে আগে বুঝতে হবে যে ভূমি আছে কি নাই। ভূমি আছে, কিন্তু সেই ভূমিটা কিসের? 50% হলো আপনার রিজার্ভ ফরেস্ট, ইউ ক্যানট টাচ, গভর্নমেন্ট কাউকে এটা অ্যালটমেন্ট করতে পারবে না। তারপরে বাকি যেটা আছে এটার মাত্র 9%, টোটাল হলো 91% ল্যান্ড হলো গভর্নমেন্টের, 9% ল্যান্ড হলো ব্যক্তি মালিকানায়। আমি আমার জমি, আমি এটা যাকে খুশি। বহুত বাঙালি আছে ওখানে, আদিবাসী বাঙালি যারা তারা আছে ওখানে, তারা কিন্তু তাদের জমি জমা বাড়ি ঘর করে আছে, সুতরাং তারা এটা হ্যান্ডওভার করতে পারে। এরপরে সরকার যে বরাদ্দটা দিচ্ছে, যেটা নিয়ে এখন সংঘাত, সেটা হচ্ছে যে সরকার যে বরাদ্দটা দিচ্ছে কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট বরাদ্দ না। এটা হলো মানে যেমন ট্রাইবালদের কাছে 55% ল্যান্ড কিন্তু তাদের কাছে আছে, এটা কে বরাদ্দ দেয়? আপনার হলো হেডম্যান, কারবারি ইত্যাদি। এখন একটা মজার ব্যাপারটা হলো যে আমাদের কিন্তু এই হেডম্যান, কারবারি কিন্তু প্রশাসনিক কাঠামোতে তাদের কোনো অবস্থান নাই। প্রশাসনিক কাঠামো রাষ্ট্রের আদেশ কে পালন করে? জেলা প্রশাসক, থ্রু জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, মানে উপজেলা মানে কি বলে ইউএনও, এবং তারপরে কি আসে? ভূমি কে ম্যানেজ করে? এসি ল্যান্ড। সুতরাং এর মধ্যে কিন্তু কেউ হেডম্যান, কারবারি কেউ নাই। দেন হু আর দে অ্যান্ড হোয়ার আর দে? এই জিনিসটা কিন্তু খুবই অস্পষ্ট, এবং এটা ইচ্ছা করেই অনেক সময় চুক্তিতে অনেক কিছু অস্পষ্ট রাখা হয়, এগুলিকে ভবিষ্যতের জন্য এটাকে কপচানোর জন্য। যে কাজটা আমার মনে হয় এটা করা হয়েছে, এটাকে রিজলভ করতে পারতো তাদের সঙ্গে বসে, কারণ এটা দীর্ঘদিনের একটা প্রথা। এই প্রথাটা তারা কি মেনে নিবে কি নিবে না, যদি না নেয় তাহলে তাদেরকে এমন কোনো কর্তৃত্ব দিতে হবে যেটা দিয়ে তারা কিন্তু আপনি কিন্তু আপনার জমি রেজিস্ট্রেশনের জন্য আপনি কিন্তু হেডম্যান বা কারবারের অনুমতি লাগে, বাট তারা কিন্তু প্রশাসনিক কাঠামোর কথা বলে না, লাগবে না। আপনি তো জি, অধ্যাপক ডক্টর রেজওয়ান স্নিগ্ধা, একটু ভিন্ন প্রসঙ্গে যাব। এই বিষয়ে আসলে আপনার কাছে সবশেষ শুনতে চাই যে দীর্ঘ আলোচনা হলো, আরও আলোচনা আসলে দীর্ঘ সময় ধরে চলবে, কিন্তু দিন শেষে এই জায়গাটির যেটা বললাম যে আসলে তো আলোচনার টেবিলেই দিন শেষে এই জায়গাটির সমাধান হওয়া দরকার, কিন্তু আমরা সেই জায়গায় অশান্ত হতে দেখি, যেটি আসলে উদ্বেগের। ডেফিনেটলি, এবং ব্রিগেডিয়ার সাহেব খুব যথার্থ বলেছেন, এবং ওনার জায়গাটা থেকে একটু একটা ছোট জায়গায় ওখানে নিব অশান্ত করানোর ক্ষেত্রে। উনি বললেন না যে মানে এই যে একটা কলোনিয়াল পিরিয়ডে সিটিএ, হ্যাঁ, ব্রিটিশ ট্রাইবাল অ্যাক্ট, ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা তৈরি হয় 1871, ওইটা তৈরি করা হয়েছে, যে এখন শব্দের মধ্যেই আছে ক্রিমিনাল ট্রাইবাল অ্যাক্ট, মানে সিটিএ। তো ওইখান থেকে যে একটা ক্রিমিনালাইজেশন একটা এটা কিন্তু আমরা কলোনিয়ালি ক্যারি করছি, এটা কিন্তু আমাদের চিন্তা চেতনা এবং মননের মধ্যে কিন্তু এটা ক্যারি করছে। আপনি বললেন সমাধান, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম এই যে দ্বন্দ্বগুলো, যে এই যে টেবিলে বসার কথা বলছেন, টেবিলে আপনি কাকে বসাবেন? আমি তো ওখানে ভেতরকার অভ্যন্তরীণ, যেটা প্রথমেই আপনাকে বলেছি, যে এখানে অনেকগুলো সিন্ডিকেটও আছে।
এখানে হেডম্যানকে তো আপনি ভূমির জন্য যে বসাবেন তাকে কিন্তু আপনি ফেস রাখছেন, মানে হয়েছে কি আমার কতগুলো ফেস আছে বাট ফেসের এজেন্সি নেই, মানে আই ক্যান নট অ্যাবিলিটি টু অ্যাক্ট, আমি ডিসিশন নিতে পারছি না, কিন্তু আমার একটা ফেস আছে, রেখে দেওয়া হয়েছে। আমার একটা মন্ত্রণালয় আছে ভাই। এটা তো বাংলাদেশ, আমি সবসময় বলি পৃথিবীতে না, আপনি যদি দূর থেকে দেখেন বাংলাদেশের মতো সুন্দর দেশ আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। এখানে আপনার ক্রিসমাসে বন্ধ পাওয়া যায়, বুদ্ধ পূর্ণিমাতে বন্ধ পাওয়া যায়, ঈদে পূর্ণিমা, দুর্গা পূজায়। আপনি যান পৃথিবীর কোনো উন্নত দেশে, দেখেন দেয় কিনা এক ক্রিসমাস ছাড়া আর কোনো বন্ধ, বাংলাদেশ দেয়। বাস্তবতা হচ্ছে এখানে এই জনগোষ্ঠীর জন্য একটা মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ের হেড তো সকল সময় উনাদের গ্রুপ থেকেই তো নেওয়া হয়। এখন আমি যদি এখন যে হয় কি কান টানলে মাথা চলে আসে, তো সংকটটা ওখানে হচ্ছে। প্রবলেম কোথায় হচ্ছে, আপনি এখানে ফেস রেখেছেন, কতগুলো সিন্ডিকেট রেখেছেন, এবং এই সিন্ডিকেটের ইন্টার কনফ্লিক্টের কতগুলো বেনিফিশিয়ারি গ্রুপ আছে, যে কারণে এইটা যে একই জায়গায় এসে বসে যে সেটা যে একমত হয়ে যাবে, সে একমত হওয়ার তো কোনো সুযোগ তৈরি হচ্ছে না। আরেকটা কথা, এটাও আমি বলতে চাই, বারবার মনে করিয়ে দিতে চাই, যেখানে আমার মেইনল্যান্ডে নৃগোষ্ঠীর সংখ্যা মোর দেন 30, সেইখানে আমার সকল মনোযোগ পার্বত্যের দিকে কেন? রাইট, দ্যাটস অ্যানাদার থিং। কারণ আমার উদ্দেশ্য যদি হয় যে আমি নৃগোষ্ঠী করব, আপনি আমাকে একটু দেখান তো, আমি কিছু একটা প্রকল্প দেখতে চাই যেটা সমতনের নৃগোষ্ঠীদের নিয়ে করা হচ্ছে। ওরাও বা ভূমিষ্ঠদের জন্য। আমি একটু ম্যাডাম যদি একটু আমাকে একটু সময় দেন, দুইটা পয়েন্ট আমি আজিজ ভাই বলেছেন, সেটা হলো সেনাবাহিনীর মিশন কিন্তু খুব ক্লিয়ার। সেনাবাহিনী ওখানে আছে যে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ নিরাপত্তার পরিস্থিতিটা আমাদের সাধারণের মতো না। সুতরাং তারা গভর্নমেন্টের এই যে প্রশাসক যারা গভর্নমেন্ট অফিসাররা যারা আছে, তাদের কাজটা কি সরকারের প্রকল্প ওখানে প্রয়োগ করা বা বাস্তবায়ন করা, তারা বাস্তবায়নে যেন তারা সহজভাবে করতে পারে, এই নিরাপত্তার চাদরটা আমরা দিয়ে থাকি, এটাই আমাদের কাজ। সুতরাং এটা কিন্তু আমরা কিন্তু উই ডোন্ট টেক ইট অ্যাজ এ পানিশমেন্ট, ইট ইজ এ প্রাইস পোস্টিং। কিন্তু সেনাবাহিনীর জন্য অ্যাকচুয়ালি না, এটা হাসার ব্যাপার না। অ্যাকচুয়ালি সেনাবাহিনীতে আপনার বলা হয় যে সেনাবাহিনীতে যে 3টা ব্রিগেড আছে ওখানে, এই 3টা ব্রিগেড এবার ব্যাটালিয়ন কমান্ডার যারা আছে, এখন এমনও ছিল যে আপনি যদি হিল ট্র্যাক্সে যদি নেতৃত্ব না দিয়ে থাকেন তাহলে আপনার প্রমোশন হতো না। আপনার একটা মিনিমাম সার্ভিস ছিল, আপনাকে 3 বছর বা 5 বছর, আপনাকে 3 বছর মিনিমাম আপনাকে হিল সার্ভিস থাকতে হবে, তাহলে আপনি নেক্সট প্রমোশন পাবেন। তাহলে এটা কিভাবে আপনার, আমরা তো উই ক্যানট টেক ইট এজ এ পানিশমেন্ট। হ্যাঁ, তো আমার যে বক্তব্যটা দেখেন, এবং আপনি দেখেন এখানে রাজনীতির মাত্রা এত বেশি, যেমন দেখেন এই যে নতুন গভর্নমেন্টটি গঠন হয়েছে মাত্র কিন্তু 6 মাস, এখানেও কিন্তু আমাদের যে পার্বত্য মানে মন্ত্রণালয়ের যে মন্ত্রী মহোদয় কিন্তু পদত্যাগ করলেন, এবং এরপরও পরবর্তীতে কেন করলেন, কি করলেন, যদিও উনি বলেছেন উনি ব্যক্তিগতভাবে, কিন্তু সেটাকেও যদি আপনি ইনভেস্টিগেট করেন, আমি বলতে চাচ্ছি যে এই ইন্টারনাল পলিটিক্সটা অ্যাকনলেজ করতে পারতে হবে, পাশাপাশি বাইরের এক্সটার্নাল ফোর্সের পলিটিক্সও এখানে কিন্তু ইনভলভড। এটা সত্যি, এই কনসার্নগুলোকে একসাথে না করে শুধু দূর থেকে একটা ল্যান্ডস্কেপ থেকে দেখলে এটা হবে না। এবং আমি বিশেষভাবে বলবো সমতলের যারা আছে তাদের দিকে আলাদা করে মনোযোগ দিয়ে আমাদের পলিসি গঠন করা বিশেষভাবে জরুরি। জি, এমনি আজ একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, আরও কয়েকটি বিষয় নিয়ে আসলে এখানে মানে আলোচনাটা জরুরি। আপনি জানেন যে শেখ হাসিনার ভাষণকে নিয়ে এক নতুন জটিলতায় ঢাকা দিল্লির সম্পর্ক। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় যদি বলি যে ভারত হাসিনা কার্ড খেলবে আবার সুসম্পর্ক চাইবে, তা তো হয় না। কিন্তু আবার ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলছেন যে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা বসলে আসলে সব সমস্যা কেটে যাবে। আসলেই কি সব সমস্যা কেটে যাবে? এবং আজকে যখন কথা বলছে তখন ভারতের মানে সীমান্তে বিএসএফ এর গুলিতে বর্ডার কিলিং এর ঘটনাও আছে। ত্রিবেদী তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তাকে এখানে অ্যাম্বাসেডর করে পাঠানো হয়েছে। রাজনীতিবিদ, তিনি রাজনীতিবিদ। তিনি বললেই হয়? তাহলে আমি যদি বলি ব্রিক্স সবাই যাবে, দাওয়াত করছে ভারত, তাকে সেখানে আমাদের প্রধানমন্ত্রী লেখেন নাই কেন চিঠিতে? তার নিয়ে তো টানাপোড়েন চলছে, এটা আমি জানি। আপনি আমার মর্যাদা দিবেন না, বসলেই সমাধান হবে। কি বসলে? আপনি কি ওই কেন্দ্রীয় শাসিত সরকার আছে না, তাদের কেন্দ্র শাসন করে না, 8টা অঞ্চলে আছে না, ওরকম একটা বাংলাদেশকে ওরকম একটা অবস্থায় চান? এটা তো হবে না। আপনাকে সমান মর্যাদা দিয়ে, আপনি বড় দেশ, সমস্যা নেই, 3 দিকে আছে, প্রতিবেশী তো সরিয়ে দেওয়া যাবে না। কিন্তু আপনি বলেন তো শেখ হাসিনা যে আসার ব্যাপারে বলতে কার্ড খেলতেছে না, কোনোদিন পরিষ্কার করে বলছে যে তোমাকে দেব না?
অথবা দেব, বলছে বলে নেই। আমরা দেখতেছি, বিবেচনা করতেছি, এই সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি তারা বলছে যে এখন শেখ হাসিনাকে পাঠানোর ব্যাপার এবং আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেই বিষয়গুলোর সমাধান করা দরকার। হ্যাঁ, এটা বলছে। এবং দি হিন্দুজ সে পত্রিকাও লিখছে ঠিক একই অ্যাঙ্গেলে। সেদিকে যাচ্ছে না। আর শেখ হাসিনার ব্যাপার পরিষ্কার করে বলুক যে প্রত্যার্পণ চুক্তি আছে, 3বার চাইছে, 3বারের একবারও তো রেসপন্স করে নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল তো বলছেন যে শেখ হাসিনা বক্তব্যের সাথে ভারতের অবস্থান, ওই ভাষমান ডিপ্লোম্যাটিক ভাষা বললে তো হবে না, সে তো কথা বলছে তো ওখানে সজীবদের জয় যোগ করে সরাসরি সাকিব আল হাসান, তারপরে এটা সাকিব আল হাসান অবশ্য গাড়ির থেকে যোগ করছে, তারপরে যে চিরগের মেয়রের ছেলে কি নফেল তো বসা ছিল তারা। তো আমার তার সাথে একমত না। কথা আপনি বলেন, আপনার মাথা বাড়াবো, কিন্তু মাথা বাড়ানোর একমত না, এগুলি করে তো লাভ নেই। আমার কথা হচ্ছে আমরা প্রতিবেশী দেশ ভারত, আমরা তাদের সাথে সম্পর্ক চাই, কিন্তু আমরা স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি, সমানে সমানে কথা বলতে হবে। বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না, মালদ্বীপ থেকে হাত গোটাইছে না। দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে ভারতের সম্পর্ক নাই, কারণ তাদের পররাষ্ট্র নীতিটাই খারাপ। আমি মনে করি তারা ওই লেন্দুপ দর্জি বানাতে চায় তো না। আমার কথা মর্যাদার সাথে আপনি আমাদের প্রধানমন্ত্রীকে ডাকছেন, ঠিক আছে, দাওয়াত দিচ্ছেন, আপনি প্রধানমন্ত্রী লিখবেন না? আমি তো মনে করি যে এটা তার সর্বোচ্চ। আপনাকে একটা চিঠি লিখলে আমি বলবো না, আপনার পরিচয় আরও থাকলে বলবো না? এটা তো ফরেন মিনিস্ট্রি, আমাদের দেশ তো উষ্মা প্রকাশ করছে অলরেডি। সুতরাং আপনি তো আপনার ডাকার উদ্দেশ্য মোটিভ থেকে, আলটেরিয়র মোটিভ থেকে আসছে। আপনার দেশই বলতেছে সম্পর্ক, কিন্তু মোদি গভর্নমেন্ট চাচ্ছে না। তারা এখন শেখ হাসিনা সাক্ষাৎকার দেয় সব জায়গায়। আচ্ছা বলেন তো দেখি, আপনি সাংবাদিক, বলেন তো দেখি এমন কোন সাংবাদিক প্রেস কনফারেন্স করেছে তার ছবি দেখা যায় না, তার ডাইরেক্ট ভয়েস শোনা যায় না, সে বেঁচে আছে না মরে গেছে জানি না, আবার অমুক দিন আসতেছে দিন করে। আরে শেখ হাসিনার মতো ভীতু লোক আছে নাকি? আপনার 15ই আগস্টের পরে সে জার্মান হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল কত বছর। তারপরে আপনার খেয়াল করে দেখেন 1/11-এর সময় খালেদা যে রয়েছে ঠিকই সে চলে গেছে, তাকে বলছে সে ঠিকই চলে গেছে। এবারে 24 আন্দোলন, সেনাবাহিনী ছিল ওখানে, গার্ড ছিল, তাদের সেনানিবাসে সে চলে গেছে, হেলিকপ্টারে উঠে চলে গেছে। তাকে তো এখন তো ভারতের সে আশ্রিত। আমি পালায় গেছে, ঠিক আছে, পালায় গেছে কেমনে? ওখানে সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে গেছে, ওখানে সেনাবাহিনী রিসিভ করছে, তাকে পালায় গেছে। আমি তো মনে করি 2 রাষ্ট্রের বাহিনী, সরকার তাকে নিয়ে গেছে। হ্যাঁ, তাকে তো সে বলতো না। এখন যে অবস্থা আছে আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা ওই দালাই লামা হয়ে থাকলে হবে না, তাকে দেশে আসতে হবে, তার পার্টিকে যদি বাঁচতে হয়। এখন আইনে যা হয় হবে। এখানে একটা বিষয় একটু আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমি 2টা কারেকশন। একটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে শেখ হাসিনা তাদেরকে রিকোয়েস্ট করেছে তার নিরাপত্তার জন্য তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সে পার্লামেন্টে, ইট ইজ এ রেকর্ডেড স্পিচ। সেকেন্ড হলো শশী থারুর, এই কিছুদিন আগে, অল্প কয়েকদিন আগে, সে হলো ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। সে বলেছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া নিরাপদ না, বাংলাদেশে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা হলেই একমাত্র শেখ হাসিনাকে ফেরত দেওয়া যেতে পারে। সরকার কিন্তু বলে নাই, সংসদীয় কমিটি বলেছে, এবং যেটা কিন্তু বেরিয়ে আসছে। প্রশ্নটা হচ্ছে যে আপনি এইগুলি করে আপনি, আচ্ছা এখন বুঝলে আমাদের দেশে যদি আজকে একটা বিচ্ছিন্নতাবাদী একজন যদি রাজনীতিবিদ, সে যদি তাকে যদি আমি এখানে সংবাদ সম্মেলন করতে দেই, বা সে যদি একটা মানে একজন পলাতক বিচ্ছিন্নতাবাদী বা রাজনৈতিক নেতা যিনি ওখানে সাজাপ্রাপ্ত 14 বছর 10 বছর যাই হোক, তাকে যদি আমি এখানে সংবাদ সম্মেলন করে বক্তব্য রাখতে দেই, ভারত কি মানবে? ভারত কি অ্যাকসেপ্ট করবে? ভারত কোনো রিঅ্যাক্ট করবে না। সেটাই। তাহলে আমাদের যিনিই হোক না কেন, সে যেই হোক না কেন, উনি তো একজন সাজাপ্রাপ্ত এখন। জি, তাহলে ঢাকা দিল্লি সম্পর্কের সমীকরণ আসলে কি দেখেন? সমীকরণ আমি দেখি বাংলাদেশের পক্ষে যেটা, প্রথম কথা হলো কি যে 2টা জিনিস এখানে দেখা দরকার। সেটা হলো
আপনার কিন্তু একটা যে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু এই পলিটিক্যাল পলিসি ইজ ড্রিভেন বাই টু থিং। একটা হলো পিওর ন্যাশনাল ইন্টারেস্ট, সেকেন্ড হলো পাবলিক ওপিনিয়ন। বিকজ এই পার্টিটা যে নাকি ক্ষমতায় আসছে, সে কি আসছে জনগণের ভোটে, জনগণের চাওয়া। জনগণের যদি চাওয়া হয় যে আপনি মাথা উঁচু করে চলবেন, আমরা আপনাকে বাংলাদেশকে মাথা উঁচু করে দেখতে চাই, আমরা মাথা নোয়াবো না, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাদের মাথা নোয়াবেন না, এই পরিস্থিতি যাই হোক না কেন, এটা বাংলাদেশের মানুষের চাওয়া। উনি কিন্তু হি হ্যাজ টু মিট দ্যাট। সেকেন্ড হলো বাংলাদেশের আমাদের এই মুহূর্তে যদি আপনি বলেন ফরেন পলিসি ইন্টারেস্টে ইন্ডিয়ার সঙ্গে আমাদের সবচেয়ে দুটা খুব মানে স্ট্রাইকিং মানে আমাদের যে প্রয়োজন, একটা হচ্ছে তিস্তা এবং পদ্মার পানি। এই দুটো যদি আপনি নিশ্চিত না করেন, এর ব্যাপারে কোনো আশ্বাস না পেন, আপনি হাজারবার বৈঠক করেন, কোনো কাজ হবে না। নেক্সট হলো তাহলে আমাদের কি করণীয় আছে? আমরা কি হাত গুটে বসে থাকবো? তা তো থাকা উচিত না, কারণ আমাদের তো এখানে 18 কোটি লোকের লাইফ ডিপেন্ডস করে এই পানির উপরে। সুতরাং আমরা আমাদের মতো করে আগাতে হবে। আপনি পছন্দ করেন না করেন, সরি, আমাদের তো এগিয়ে যেতে হবে। তো এই যে রিয়ালিটিটা, নেক্সট কথা হলো কি ভাই, ভয় পাওয়ার কিছু নাই। এই দেশটার জন্ম হয়েছে কিন্তু একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং কেউ এটা কিন্তু অর্গানাইজ করে নাই, সেলফ ডিক্লেয়ার্ড এবং সেলফ জেনারেটেড। আপনাকে আর একটা কথা বলে রাখি, ভারতীয় বাহিনী, এই যে আমরা এত বলি যে ভারতীয় বাহিনী আমাদেরকে সাহায্য করেছে, দুইটা উদাহরণ দেব। ভারতীয় বাহিনী বাংলাদেশে 1971 সালে আগস্ট মাস পর্যন্ত কোনো রকম অস্ত্র দেয় নাই। মুক্তিবাহিনীরা যে যুদ্ধ করেছে তারা সব অধিকৃত অস্ত্র, অর্থাৎ ক্যাপচার করা যে অস্ত্র পাকিস্তানিদের কাছে ছিনিয়ে নিয়ে আছে, সেটা দিয়ে তারা যুদ্ধ করেছে। তাদের অস্ত্র আসা শুরু হয়েছে 71 সালের সেপ্টেম্বরের পর থেকে। আর একটা জিনিস হলো, এই যে বাহিনী এবং আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান কামালপুর অ্যাটাক করে, তখন ভারতীয় বাহিনীকে তাদেরকে যে ওয়্যারলেস সেট দিয়েছিল, সে ওয়্যারলেস সেট উনি চিৎকার করে ফালায় দিয়ে বলছে যে ওই ব্রিগেড ডিফ কমান্ডারকে বলছে যে আপনি যদি আমাদেরকে কিছু দেন, যেটা কাজ করে ওটা দেন, যেটা কাজ না করে ওটা দিয়েন না। সে এটা ফেলে দিয়ে গলা চিৎকার করে করে উনি ব্যাটালিয়ন কমান্ডারদের সাথে কথা বলছেন। তো সুতরাং ভারতীয় বাহিনীর যে সাহায্য কতটুকু ওটা আমরা জানি। ভারতের তো একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল আমাদের এই যুদ্ধে জয়েন করার, তাই না? তো এটা একটা অন্য আলোচনা, আমি আজকে এই সেশনে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না। তবে আমাদের একটা জিনিস, যে কোনো রাষ্ট্রের ফরেন পলিসি বা রাষ্ট্রের স্ট্র্যাটেজি একটা ঠিক করা উচিত। স্ট্র্যাটেজিটা কি? একটা রাষ্ট্র যখন আপনি এনসার্কেল নেশন, আপনার কিন্তু একটা বিকল্প পথ লাগবে, বিকল্প দরজা। সে এই ঘরে আমার একটা দরজা আছে, এখন একটা বিপদ হলে আপনি কোন দিক দিয়ে যাবেন? ধরেন দরজা, আপনি যে দরজা দিয়ে বের হওয়ার কথা, সেই দরজায় যদি আপনি একটা বিপদের সম্মুখীন হন, তাহলে আপনার একটা এক্সিট লাগবে। তো বাংলাদেশ নিডস অ্যান এক্সিট। এই যে আমাদের যে চাইনিজ যে প্রপোজালটা আসছিল, একটা অল্টারনেটিভ রুট, দ্যাট ইজ দ্য রাইট এক্সিট ফর বাংলাদেশ। এই এক্সিটটা করলে আমাদের দুইটা সমাধান হবে। একটা হলো আমাদের এক্সিট হবে, 2 নম্বর হলো রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। কারণ রোহিঙ্গা যখনই আপনি ওই রাস্তাটা করবেন, ওইটার সাথে কিন্তু এটা নিরাপত্তার ব্যাপার জড়িত আসবে। তখন এই আরাকান, মায়ানমার, চায়না এবং রোহিঙ্গা, এই চার পক্ষকে অন্য কারো ভাই ইনভলভমেন্টের কিছু হবে না। এখানে এই 3টা পক্ষ হলো ইম্পর্টেন্ট, যেখান থেকে তারা এটা সমাধান করতে হবে। এইটাই হলো স্মার্ট মুভ। আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এখন এই অফারটা লুফে নেওয়া উচিত, একটা অল্টারনেটিভ এক্সিট। কে খুশি হলো, কে বেজার হলো, কে রাগ করলো, এটা দেখার সময় নেই। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিদ্দিকী, যে শেখ হাসিনা ইস্যুতে নতুন করে অস্বস্তি, এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান বলছেন যে একটা এক্সিটের আসলে জায়গাটা খোঁজা দরকার, সেখানে কার সাথে কি সমীকরণ দাঁড়ালো না। দেখেন, এখন প্রশ্নগুলো তো যদি জিওপলিটিক্যালি করেন সেটা একরকম উত্তর, আর যদি পলিটিক্যালি আমাদের ইন্টারনাল পলিটিক্যালি বলেন তাহলে সেটা আরেক রকম উত্তর। সো বেসিক্যালি আমার কাছে যদি আপনি মনে করেন শেখ হাসিনা এই পুরো গল্পটা আপনার কি তার নিজের হাতে নিয়ন্ত্রিত? আমার উত্তর হচ্ছে না, এটা ইন্ডিয়ার হাতে নিয়ন্ত্রিত। ইটস এ ট্রাম্প কার্ড ফর ইন্ডিয়া। এবং উনি পলিটিক্যালি ওনার লোকজনকে উনি বলতে পারেন উনি আসবেন নাকি উনি যাবেন, কখন কি করবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই সিদ্ধান্তটা ওনার না। এই সিদ্ধান্তটা হওয়ার জন্য যেমন ইন্ডিয়ার একটাই লাগবে, আরও আমাদের দেশের অভ্যন্তরীতেও অনেক মানুষজন আছে, অনেক গ্রুপ আছে, পক্ষ আছে। এত সহজ না গল্পগুলো যেরকমভাবে শোনা যায়, এটা এক। 2 হচ্ছে আপনি যদি পররাষ্ট্রনীতির দিকে দেখেন, আমি এটা খুব ডিক্লেয়ারলি একটা কথা বলি, আমি কথাটা একটু আগে আজিজ ভাইয়ের সাথে এক জায়গায় ছিলাম, সেখানেও বলেছি যে ইন্ডিয়া জাতিরাষ্ট্রের মানুষের সাথে আমার মনে হয় না আমার জাতিরাষ্ট্রের মানুষের কোনো দ্বন্দ্ব আছে।
একদম মানে আমি এটা খুব মেন করে বলছি, কারণ আমার বর্ডারল্যান্ডে এরকম অনেক মানুষ আছে যে এই পারে নানার বাড়ি, ওই পারে দাদার বাড়ি। তো আমি কি এখন আমার নানা দাদা ওই পারে দেখে সেটা হবে না? নো ওয়ে। তাহলে সংকট কোথায় হয়েছে? এবং আপনার কালচারালি আপনি কানেক্টেড, হিস্টোরিক্যালি সামহাও আপনি কানেক্টেড। সংকট হয়েছে আপনার পররাষ্ট্র নীতিতে, 1। 2 সংকট হয়েছে কোথায়? ইন্টারভেনশন। আপনি ক্লিয়ারলি ভিজিবলি আমার ইন্টারনাল পলিটিক্যাল যে মুভমেন্ট, আমার ডেমোক্রেটিক প্র্যাকটিস, সেখানে আপনি ইন্টারভেন করছেন। এক ধরনের দাদাগিরির একটা চরিত্র যেটা খুব ভিভিডলি দেখা যায়। দ্বন্দ্ব এখানে। এবং এই পররাষ্ট্র নীতিটা টু সাম এক্সটেন্ট আরও বেশি নিচে নিম্নগামী হয়েছে। সেটা নট অনলি বাংলাদেশ, আপনি নেপালের সাথে তার সম্পর্ক দেখেন, আপনি মালয়েশিয়ার সাথে তার সম্পর্ক দেখেন, আপনি প্রত্যেকটা চারপাশে পুরা এশিয়ার মধ্যেই সম্পর্কগুলো এরকম। তাহলে এই জায়গাটাতে ঠিক এই মুহূর্তে সে কিন্তু মিনিমাইজ করতে চাচ্ছে, কিন্তু সে কিভাবে মিনিমাইজ করতে চাচ্ছে সেটা তো আমাদের মাথায় আসছে না। কারণ আপনি যদি প্রকৃত অর্থে মিনিমাইজ করতেন, কারণ মিনিমাইজ করতে চাচ্ছে, মনে করেন সার্জিগো এসে গেল, ব্রিক্সের সম্মেলনের ইসের ক্ষেত্রে একটা কথা বলা হলো যে চীনের সাথে করা হলো। তো এই যে একটা গোলকধাঁধা। এখন প্রশ্ন হচ্ছে এই সময়ে আবার শেখ হাসিনার এটাও হলো, যতদূর আমরা জেনেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট তো সেটা না করেছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি তাহলে এটা কেন করলেন? তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার যদি না করা হয় তাহলে আমাদের মনোযোগ সেদিকে আমরা আসলে দিতে পারি কিনা সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, দেখেন আমি মনে করি, এটা কিছু মনে করবেন না, দেশ হিসেবে বাংলাদেশটা ছোট, আমার ইকোনমিও অনেক ছোট, কিন্তু ওই যে আমাদের আরেকটা ব্যাপার হয় কি, ছোট মানুষরা যেমন অনেক সময় বড় হলে পরে অন্যদের ইগো হার্ট হয়। এটা বাস্তবতা যে আপনি যখন চীনে গেছেন, আমাদের প্রধানমন্ত্রী যখন চীনে গেছেন, চীনে যাওয়াটা ছিল একটা ভেরি বোল্ড স্টেপ। আর এখন যদি ব্রিক্সেও না যান তাহলে তো এটা একটা সেকেন্ড, ওই যে মানে আপনি হ্যাটটিকের দিয়ে যাবেন কিন্তু তখন, ঠিক আছে? এখানে আমি একটু এই কথা বলতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ কিন্তু নানাভাবে উত্তাল করার জন্য তৎপর। এটা কিন্তু মাথায় রাখা উচিত। আমি এটা একদম আমার কনসার্নের জায়গা থেকে বললাম। কারণ দেখেন ভাই, এত মানুষের পরে আমি তো মানুষ হারাতে চাই না। দ্যাটস মাই পয়েন্ট। একটা ব্যাপার আমি বলি আপনাকে, এই যে আপনি ম্যাডাম যে কথাটা বলে এটা সূত্র ধরে, সেটা হচ্ছে কি, এই যে আমি একটা কথা বলেছি যে ফরেন পলিসি আপনি ডিসাইড করবেন বেসড অন এ ন্যাশনাল ইন্টারেস্ট। অন দ্য কন্ট্রারি, সেটা হচ্ছে যে আপনি সব যদি 71 সাল থেকে আজ পর্যন্ত দেখেন, বাংলাদেশে কিন্তু একটা কনস্ট্যান্ট পলিটিক্যাল ক্যাওটিক সিচুয়েশন। কোনো সরকারই ঠিক মতো, বিশেষ করে বিএনপি যখন 91 সালে ক্ষমতায় আসছিল, শেখ হাসিনা কি বলেছিল? আমি শান্তিতে থাকতে দিব না, বলে নাই? এর মানে হলো আপনি এখানে এমনভাবে কেওয়াজ লাগায় রাখবেন যে আপনার রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলিতে আপনি মনোযোগ দিতে পারবেন। একটু ইঞ্জিনিয়ার ঠিক আছে, যাকে এই যে ঢাকা দিল্লি সম্পর্কের জটিল এবং যে আলোচনাটা এলো যে প্রতিবেশীও তো বদল সম্ভব না, কিন্তু আবার ন্যায্যতার সম্পর্ক, মর্যাদার সম্পর্ক। একটা প্রশ্ন করি, ভারত কি আমাদেরকে আসলে স্বাধীন রাষ্ট্র মনে করে? মনে করে না। মনে করে না বলে ভারত মনে করে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য, যেমনটা এদের অনেকগুলো অঙ্গরাজ্য আছে, এরকম একটা অঙ্গরাজ্য মনে করে ভারত। এই যে 5 আগস্টের পরে যেটা আমি কথা বলি, 5 আগস্টের পরে হিন্দু কার্ড খেলেছে, এরপরে জঙ্গি কার্ড খেলেছে, চেষ্টা করেছে খেলার, এরপরে আগুন কার্ড খেলার চেষ্টা করেছে, এরপরে হচ্ছে আপনার এই যে মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করেছে। সব কার্ড যখন ফেল, নতুন সরকার যখন আবির্ভূত হয়েছে, যে সরকার কিনা ভারতের বিপক্ষে সরকার, বিপক্ষের শক্তি সরকার, আমরা অনেকেই বলি যে বর্তমান সরকার ভারতের পক্ষে, ভারতের সাথে ভালো সম্পর্ক আছে, কিছু লোকের থাকতে পারে, কিন্তু পুরো সরকার যে সেট আপটা, এরা তো ভারতের পক্ষে না, বিপক্ষে। তো সুতরাং এরা বারবার চেষ্টা করবে যে কিভাবে কোন কার্ড দিয়ে আসলে বাংলাদেশকে মেসাকার পরিস্থিতি রাখা যায়। তো এখন শেষ একটা কার্ড আছে, হাসিনা কার্ড। হাসিনা কার্ড দিয়ে শেষ একটা পায়তারা করার চেষ্টা করছে। যেমন এই যে বললেন যে তিস্তা চুক্তি, তিস্তা আমাদের বাংলাদেশ, আমরা সবাই জানি যে বাংলাদেশের কিভাবে গঠিত হয়েছে। 1000 কোটি বছরের পলিমাটি জমাট হয়ে এই বাংলাদেশ হয়েছে, বদ্বীপ বলে। এই বদ্বীপটা যাতে করে ধ্বংস হয়ে যায়, সেই জন্য
এরা বাংলাদেশের যে 54টা নদী আছে 54টা নদীর উজানে ওরা বাদ দিয়ে রেখেছে, যাতে বন্যার যে পলিমাটি এসে বঙ্গোপসাগরে এসে পড়বে এই পড়াতে বন্ধ করতে পারে, বাংলাদেশ যাতে ক্ষয় হয়ে যায়। তো এই যে ক্ষয় হয়ে যাওয়ার রাস্তা, মানে ওরা যে আমাদের বাংলাদেশকে শেষ নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করছে, বিগত 54 বছর ধরে আমাদেরকে শেখানো হয়েছে ওরা বড় আমরা ছোট, ওদেরকে ভয় পেতে হবে। আমি বলি কি, আমরা বড় ওরা ছোট। কিভাবে? ওরা আমাদের কোলে নিয়ে রেখেছে, আমাদের চারপাশে কিন্তু ওরা আছে। আমরা যদি একটু চিৎকার দিয়ে লাফালাফি শুরু করি, ওরা কি আমাকে কোলে রাখতে পারবে? রাখতে পারবে না। সিঙ্গাপুর তো আমার দেশের অনেক গুণ ছোট, তাহলে সিঙ্গাপুরকে আমরা ছোট বলি না কেন? আমরা আমাদেরকে কেন নিজেকে ছোট মনে করি? আমরা ছোট না কখনো, আমরা অল টাইম বড়। এই যে বলছেন কিভাবে সম্পর্ক বজায় থাকবে, এরা আমাদেরকে দেশ হিসেবে স্বীকার করবে না, এরা আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করে রাখার চেষ্টা করবে, এরা আমাদের দেশকে বন্যায় ভাসিয়ে আমাদের দেশের নাগরিককে ধ্বংস করবে, এবং আমাদের যে প্রতিবেশী না, বর্ডারে ওরা কুমির চাষ করবে, সাপ চাষ করবে, আর ওদেরকে আমরা ওই যে কি বলে দুধ কলা দিয়ে সাপ পোষার মতো অবস্থা। আমাদের কিভাবে শান্তি আসবে? যদিও ওরা প্রকৃতপক্ষে এই যে আমি মনে করেছিলাম যে আপনার ককরোচ যে জেনজিরা যে আন্দোলন তৈরি করেছে, এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা ভারত তৈরি হবে, কিন্তু এই ভারত আগের ভারতে রয়ে গেছে। আগের ভারত রয়ে গেলে ভারত কখনো শান্তি আর ঢাকা দিল্লি সম্পর্কে অস্বাভাবিক অবস্থা ফিরবে না। এবার যদি অনুষ্ঠান শেষ, আরেকটি বিষয়, একটু অনুষ্ঠানে চারজনের মন্তব্য শুনে শেষ করবো। জানি যে রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনা হচ্ছে, যে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি 2টি নমিনেশন ফর্ম তোলা হয়েছে। তার চেয়েও একটু আশ্চর্যের বিষয় ছিল 11 দলের যাকে এবার রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। ঠিক কী কারণে? জামাত যদিও আগে ঘোষণা দিয়েছিল যে তারা প্রার্থী দিবে না, ঠিক কেন তাকে প্রার্থী করা হলো? জামাত তো প্রার্থী দেয় নাই, 11 দলীয়, হ্যাঁ 11 দল থেকে অলিকে দেওয়া। আমার মনে হয় ইলেকশন হওয়া উচিত। ভালো দিক দুটো যে ইয়ে হচ্ছে, নমিনেশন পেপার উঠাইছে, ধরেন আমরা ইলেকশনে 2-3টে নমিনেশন ফেলি না, ওরকম ফেলতে পারে, একটা যদি ক্যান্সেল হয়ে যায়। এই কারণে দিয়েছে বিএনপি 2/3 মেজরিটি। এমনি যাই ঘটুক না কেন, বিএনপি যাকে নমিনেট করবে, সেই জন্যই তো প্রশ্নটা রাখলাম। সেইখানে আসলে 11 দল ঠিক হঠাৎ করে কেন চমক দেওয়ার জন্য প্রার্থী ঘোষণা করলো বলে আপনার মনে হয়? তাদের একটা প্রেসার ট্যাকটিক্স হতে পারে, অর্থাৎ সবকিছুতে ছাড় দেব না আমরা, এইটাই শো করব। সেখানে কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদকে দেওয়ার কি বিশেষ কোনো? কর্নেল ওলি ওনার জাতি ভাই, উনি কিন্তু নিজেকে বঞ্চিত মনে করে, কারণ উনি জিয়াউর রহমানের সমকক্ষ মনে করে। এই বিএনপি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে তাকে কেন বিএনপির প্রধান বানালো না, এরকম তার অ্যাটিটিউড আছে। জামাতে জয়েন করেছেন তার ছেলেকে এমপি বানানো হয় নাই তো। সুতরাং ব্যক্তি মেজর আখতারুজ্জামান 5 বার বহিষ্কার হয়েছে, 5 বার এবার নমিনেশন পায়নি, সে গেছে জামাতে, লাভ হয়নি। তো এই জন্য আমি বলছি যে ইলেকশন করতেছে, করুক, তাদের স্ট্রেংথ দেখাক, এবং ডেমোক্রেসিতে ইলেকশন হোক, ভালো কথা। কিন্তু ফাইনালি আমার ধারণা নমিনেশন ফেলে কিনা সন্দেহ। নমিনেশনটা যখন বিএনপির থেকে ঘোষণা করা হবে, তখন কিন্তু আপনার দেখবেন যে পার্লামেন্টের সিটে এত কম বেশি, ওখানে নির্বাচন করে অন্য দিক থেকে নির্বাচন করে করলো। একটু ছোট করে যদি বলেন, যে বিরোধী দলের অর্থাৎ 11 দলীয় ঐক্যের যে রাজপথে যে আন্দোলনের লং মার্চ, নানা কর্মসূচি, এইসব কর্মসূচিকে কি দৃষ্টিতে দেখছেন, ঠিক যখন সরকারের বয়স এখনো 6 মাস হয়নি? না, বিরোধী দল আন্দোলন করতে পারে, কিন্তু এখন যেটা বলে যে জুলাই সনদ বাস্তবায়ন করেন না কেন? এটা হাইকোর্টে মামলা ছিল, হাইকোর্টের যে অ্যাপিল করছিল মামলার পক্ষে, তখন বলছে যে হাইকোর্টের মামলার বিরুদ্ধে অ্যাপিল করলো কেন? অ্যাপিল তো বিএনপি করে নাই, জামাতও পার্টি হয়েছে অ্যাপিলে। তো পার্টি সুপ্রিম কোর্ট রায় দিছে যে সংবিধানের 7 খ এবং যেসব ম্যারিজ, এগুলোকে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করছে, কোনো ভোট রিভাইভ করছে, বাকি সব তো সংসদের কাছে ছেড়ে দিছে। সংসদ তারা বলুক আন্দোলন করলে যে আমরা সুপ্রিম কোর্ট মানি না, রায় মানি না, আইন মানি না, বলুক। এখন নাহলে সংসদে কমিটি করতে চাইছে বিএনপি, 12 জনের কমিটি, নাম তো তারা দেয়নি, এখনো নাম দেয়নি, অর্ধেক চাইছে।
2/3 মেজরিটি অর্ধেক চাইছে, 7-5 করতে চাইছে, তারা যায় নাই। এখন বিএনপি একাই করতেছে, কমিশন সব করবে। ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল জি, জি। হাসান, এই যে রাষ্ট্রপতি প্রার্থী এবং যে প্রশ্নটা রাখছিলাম, জামাত বা 11 দল কেন আসলে হঠাৎ করে আমি কর্নেল ওলি আহমেদকে বেছে নিলেন? প্রথম কথা হলো যে আমি এটাতে কর্নেল ওলি আহমেদ মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সহকারী এবং খুব কাছে থেকে, এবং জিয়াউর রহমান যখন বিদ্রোহ ঘোষণা করেছেন, তারপর উনি যখন স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই থেকে শুরু করে অদ্যাবধি, তারপরে জিয়াউর রহমান যখন সেনাপ্রধান ছিলেন, তার পিএস ছিলেন, সুতরাং উনি একজন জিয়াউর রহমান সহকারী হিসেবে আমার মনে হয় জামাত বা 11 দল যদি তাকে নির্বাচন সিলেক্ট করে থাকে, দে হ্যাভ মেড এ চয়েস। এখন প্রশ্নটা হচ্ছে যে উনি হবেন কি হবেন না, এটা তো সংসদে আমাদের যে সাংবিধানিক সিস্টেম আছে সেটা। নেক্সট হলো এটা, সুতরাং এটাতে আমার মনে হয় যদি দিয়ে থাকে, করে থাকেন, ভাই যেটা বললেন যে যদি নমিনেশন সাবমিট করলে তখন দেখা যাবে। পরের পয়েন্টটা যে আপনি যে বলেন লং মার্চ, আমি মনে করি সরকারের 6 মাস, প্রত্যেকটা এটা কিন্তু অ্যাকচুয়ালি আন্দোলন না, এই জিনিসটা মিসইন্টারপ্রেট করা হচ্ছে। আমি আপনার একটা কথা বলি, বিএনপির কিন্তু এখন একটা আমি যদি বিএনপির একটা হত্যা করতে হতাম, আমি কি করতাম জানেন? আমি বিএনপির সব তরুণ মেধাবী ছেলেদেরকে আমি বের করে আনতাম এবং তাদেরকে আমি এই 6 মাসে আমাদেরকে তৈরি করতাম ফর ফিউচার লিডারশিপ। যেমন আমার সামনে উপজেলা ইলেকশন আছে, বিভিন্ন মেয়র ইলেকশন আছে, আমি কিন্তু এখানে পিক করতাম তাদেরকে। বিএনপি 15 বছরে আওয়ামী লীগ এমনভাবে তাদেরকে অত্যাচার করেছে, কোনো রকম তারা যে একটা বিএনপি, এনি পলিটিক্যাল পার্টি ইজ এ ইনস্টিটিউশন, এটা কিন্তু লিডারশিপ গ্রো করে কিন্তু ফ্রম দ্য রুট লেভেল। বিএনপি কিন্তু সেই সুযোগটা পায় নাই। এই প্রথম 6 মাস, আমি বলবো যে প্রথম যে 1.5 বছর ছিল, এই 1.5 বছরে তাদের এর ভিতর মানে সাংঘাতিকভাবে নেমে পড়া উচিত ছিল, একেবারে পুরো একাডেমিক অ্যাক্টিভিটিস করা উচিত ছিল। জিয়াউর রহমান যেটা করতেন, উনি ছেকে সব মেধাবী ছাত্রদেরকে, ইয়াং ছেলেদেরকে বের করতেন, তারপরে তাদেরকে উনি শিখাইতেন এবং মিলিটারি ট্রেনিং আর কি আমি বলবো। তা আমি বলবো যে মিলিটারি ট্রেনিং, এটা পলিটিক্যাল ট্রেনিং দেওয়া যেতে পারে। এটা বাংলাদেশের কনটেক্সটে যেটা প্রয়োজন সেটা দেওয়া যেতে পারে। এবং তাতে হতো কি, আপনি কিছু মেধাবী ছেলে পেতেন, সাহসী ছেলে পেতেন, তখন কিন্তু আমরা রাস্তাঘাটে লাঠালাঠি করতে হতো না, তখন তারা নিজেদের যুক্তিতর্ক দিয়ে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করত, রাজপথ উত্তপ্ত হতো। এই আর একটা জিনিস হলো কি, বিএনপি আমার মনে হয় বাংলাদেশের কনটেক্সটে, এই বাংলাদেশের ইতিহাসে তারা এখন সবচেয়ে বেস্ট টাইম এনজয় করছে। প্রপার মানে কমপ্লিট সাপোর্ট ফ্রম দ্য অপোজিশন, কোনো রকম তাদের কিন্তু ভিজিবল, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ না, রাস্তাঘাটে কিন্তু হরতাল এগুলো কিছু করতে যাচ্ছে না, তারা যা কথা বলছে। এবং আমি বলবো যে সংসদ কিন্তু খুব সাংঘাতিকভাবে পরিচালিত হচ্ছে এবং অপোজিশন লিডার যারা, যে সমস্ত বক্তা, তারা কিন্তু গঠনমূলক বক্তব্য দিচ্ছে এবং এটা সারা দেশের সবার কাছে কিন্তু ভালো লাগছে যে একটা তর্ক বিতর্ক চলছে। এবং সেখানে এবং বিএনপির কিছু তরুণ আপনার সংসদ সদস্য আমি একদিন সংসদে গিয়ে দেখেছি এবং তাদের কথাবার্তা কিন্তু খুবই এনকারেজিং। তো আমার কাছে মনে হয় কি, যে এই সমস্ত তরুণদেরকে যদি আমরা একটু উৎসাহিত করি, তাদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, ডক্টর রেজওয়ান আকরাম স্নিগ্ধা, আপনি তো আমাদের রাজনীতি থেকে দৃষ্টি রাখেন, এই জায়গায় যে রাষ্ট্রপতি নির্বাচন নমিনেশন নিয়ে, সে জায়গায় জামাতের এই প্রার্থী, তাকে আপনি কিভাবে দেখছেন, কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমদ? না, জামাতের প্রার্থী দেওয়ার নির্বাচনটা বরঞ্চ বেশি ইন্টারেস্টিং। মানে ওলি সাহেবের নির্বাচন, মানে উনাকে যে চুজ করা, এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, বিকজ এখানে কিন্তু দে মেড এ ভেরি স্মার্ট চয়েস। আই উড লাইক টু সে দ্যাট, বিকজ দেখেন এখানে এমন একজন প্রার্থীকে নিয়েছে, যদি এবার ইলেকশন হয়, প্রথম একটা কথা বলি, প্রথম কিন্তু আপনার রাষ্ট্রপতি ইলেক্টেড হবেন, এটা কিন্তু 91 পর, হ্যাঁ, মানে আমি বলছি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফার্স্ট টাইম কিন্তু উনি সংসদীয় পদ্ধতিতে ভোটের মধ্যে দিয়ে হবেন। তো সেই জায়গাটাতে উনার যেহেতু ওই দলের অনেক লোকের সাথে যোগাযোগ, পূর্বতন যোগাযোগ, কাজের যোগাযোগ, একটা স্ট্যাটাসগত বিষয় আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা আছে, এটা ভিন্ন প্রসঙ্গ। তিনি কোন দলের প্রতিনিধিত্ব করছেন সেটা সম্পূর্ণ একটা হতাশাজনক ব্যাপার অনেকের জন্যই, অবশ্যই এটা আমি খুব স্পষ্টই করতে চাই। কিন্তু সংসদ তো আর তা দিয়ে চলে না, সংসদ তো আমি আপনি না, ওখানে তো খুব পলিটিশিয়ান যারা, তারাই তো গিয়েছেন। তো সেই জায়গাটাতে এখানে যদি ভোটাভুটির জায়গাটা হয়, দ্যাট ইজ ইন্টারেস্টিং অলসো। কারণ আপনি দেখবেন এই 70 ধারা অনুযায়ী কিন্তু ওটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, সংবিধানের 70 ধারা অনুযায়ী আপনি আপনার পার্টির বিপরীতে ভোট দিতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে কি পারবেন? আর যদি সেটা পেরে থাকি, তাহলে কি হবে? মানে এমন তো নানা কিছু হতে পারে। ইট উইল বি ইন্টারেস্টিং, ইট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। তো এই জায়গাটাতে
আমার মনে হয়েছে যে একটা ওই যে থাকে না নতুন যে জিনিস, আগ্রহ আকর্ষণ, এখন এটা কিন্তু আমি ভাবতামই না কখনো অলি সাহেব যদি না দাঁড়াতো, আমি তো চিন্তাই করতাম না 70 ধারায় কি আছে, ভোটের কথা দিয়েছে, এই সকল চিন্তা এসেছে ব্যক্তি কর্নেল অলির কারণে কিন্তু, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকে এটা একটা, আবার বিএনপি দুটো নমিনেশন দিয়েছে, এখন সেক্ষেত্রে সাবমিট করেছে কি করে নাই, কি করবে এখনো সময় আছে, মানে সেটা তো আমরা জানি না। এখন একজনই তো নাকি দিবে, আজিজ ভাই যেহেতু বললো, তাই এটা আজিজ ভাইয়ের উপরে দিলাম, আমি তো জানি না যে দুইজন যদি দিয়ে দেন, কারণ অনেক নামই তো শোনা যাচ্ছে। তবে রাষ্ট্রপতি নিয়েও যে আমরা তো চিন্তা করছি, কথা বলছি, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এবং এটা একটা গুড ডেমোক্রেটিক প্র্যাকটিস। জি, ইঞ্জিনিয়ার থোয়াং চেংমং চাকে যে রাষ্ট্রপতি নিয়েও আমরা আলাপ করতে হচ্ছে দীর্ঘ সময় চেয়েও না, এটা একটা ডেমোক্রেসির সৌন্দর্য, আপনি কিভাবে দেখেন? এটা আসলে বিগত 54 বছরে দু একবার হলেও মানে উদাহরণ নাই আমাদের বাংলাদেশে। যেহেতু আমরা সবাই জেনজির মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার মনে করছি, এই এক্সাম্পলগুলো আমাদেরকে উৎসাহিত করছে এবং আগামী দিনের জন্য ডেমোক্রেসি কিভাবে আমরা প্র্যাকটিস করব বা কিভাবে ডেমোক্রেসি এস্টাবলিশমেন্ট করব, এটা আমাদেরকে এনকারেজ করছে। এই দিক থেকে আমি আসলে এটাকে আমার মানে জেনজির পক্ষ থেকে আমি পজিটিভ চোখে দেখছি, এবং আমরা মনে করছি যে আমরাও আগামীতে আশা করতে পারি যে আমরাও যাব। কিন্তু আগের হয়েছে কি, যে সরকার গিয়েছে সেই সরকারের লোকেই মানে ওরা মানে নাম মাত্র বসিয়ে দিয়েছে। কিন্তু এখন একটা প্রতিযোগিতামূলক আমরা একটা পরিবেশ দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য আসলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আছে এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।